নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে দুটি গল্প পাঠ করে শোনাব সে দুটি গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা খুব মজার গল্প, গয়ানাথের হাতি এবং কেনারাম। আশা করি গল্প দুটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা দুটি খুব মজার গল্প, গয়ানাথের হাতি এবং কেনারাম। একটা হাতি কেনার ভারী শখ ছিল গয়ানাথের। শখ সেই ছেলেবেলা থেকেই। গাঁয়ের মগনলালের হাতি ছিল। হাতিতে চেপে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতো। হাতির ঠমক চমকই আলাদা রকমের। ঘোড়া বা গাধাতেও চাপা যায় বটে, তবে তাতে তেমন সুখ হয় না। কেউ তাকিয়েও দেখে না তেমন। কিন্তু হাতি বেরোলে লোকে ভারী সম্মান করে পথ ছেড়ে দেয়। তা গয়ানাথ হাতি কিনবে কি? তার নুন আনতে পান্তা ফুরোয়। চাষবাস করে যা মেহনতটা হয় তার 10 ভাগের 1 ভাগও ফসল হয়ে ঘরে ওঠে না। ধার কর্জ শোধ করতে করতেই মাঠের ফসল যখন ঘরে পৌঁছায় তখন তার 12 আনাই খসে গেছে। তবে তা নিয়ে গয়ানাথের দুঃখও নেই, দুশ্চিন্তাও নেই। গরিবের ঘরে জন্মেছে, গরিবের মতোই বেঁচে আছে, গরিবের মতোই জীবনটা যাবে। তারা গরিবেরই বংশ, তা বলে হাতির শখ তার যায়নি। তার যে একটা হাতির শখ আছে সেটা অনেকেই জানে। ধনেশ বৈরাগী একদিন বলল, তা হাতি পুষলে খাওয়াবি কি বাপ? তোর নিজেরই পেট চলে না, আর হাতির পেট দেখেছিস তো? আজ তো একখানা ছোটোখাটো বাড়ি ঢুকে যায়। গয়ানাথ বলে, তার জানি না, হাতি রওয়া কখা সব জানি। খোরাকির চিন্তা পড়ে, আগে হাতিটা তো হোক। জপেশ্বর সাধুখা হাটবারে গরু বেচতে গোহাটায় গিয়েছিল। গয়াকে দেখে বলল, দূর বোকা, হাতি কেনা বেজায় লোকসান। আমার গরুটা বরং কিনে রাখ, দুবেলা 7 সের দুধ দেবে। হ্যাঁ, হাতির দুধ তো আর মানুষে খেতে পারে না, আর দোয়ানো কঠিন কাজ। গয়ানাথ হেসে বলল, দুধেল হাতি না হলেও চলবে গো জপেশ্বর দাদা। তবে সবচেয়ে অন্যরকম কথা কয় গয়ানাথের বউ জবা। সে বড় ধার্মিক মহিলা। পুজো আচ্চা, ব্রত পার্বণ, উপবাস কাপাস তার লেগেই আছে। সে বলে, ছেলেপুলে নিয়ে ঘর করি বাপু, হাতি নিয়ে আমার কাজ নেই। কবে হাতির পায়ের তলায় কার প্রাণ যায় ঠিক কি? হাতির চিন্তা ছেড়ে একটু ভগবানকে ডাকো তো, পরকালের কাজ হোক। গয়ানাথ অবাক হয়ে বলে, ভগবানকে আবার ডাকাডাকির কি আছে? তার সঙ্গে তো আমার নিত্যি দেখা হয়। জবা ভয় খেয়ে বড় বড় চোখে চেয়ে বলে, ওগো, ভগবানকে নিয়ে মিথ্যে কথা বলতে নেই, তাতে পাপ হবে যে। কিন্তু গয়ানাথের মুশকিল হলো, কিছুদিন যাবৎ দুপুরবেলায় বাস্তবিকই বটগাছের তলায় ভগবান এসে থানা গেড়ে বসেন। বুড়ো সুড়ো মানুষ, একটা চটের থলিতে করে হুঁকো তামাক টিকে নিয়ে আসেন। গাছতলায় একখানা আসন পেতে বসে গুড়ুক গুড়ুক তামাক খায়। মাঠে চাষের কাজ করতে করতে আড়ে আড়ে দেখে গয়ানাথ। একদিন গিয়ে পেন নাম করে জিজ্ঞেস করেছিল, আপনি কে আজ্ঞে? কোথা থেকে আগমন হলেন? বুড়ো মানুষটা ভারী খুশিয়ান হাসি হেসে বলে, আমি হলুম গে ভগবান, বুঝলি? হেতা নেতা লোক নই, স্বয়ং ভগবান। বাপরে, ডবল পেন নাম হই কর্তা, আপনি তাহলে তিনি? তাহলে আর বলছি কি, তা কিছু জাদু টাদু দেখতে চাস নাকি? জিভ কেটে গয়ানাথ বলে, আরে না, আপনার মুখের কথাতেই আমার পেট তয় হয়েছে। তা তুই কত বড় হাতি চাস বল তো? গয়ানাথের মুখ খুব উজ্জ্বল হয়ে উঠল। সে বলল,
হ্যাঁ, আগে আগে হাতি যদি হয় তাহলে তো বড় হওয়াই ভালো। হ্যাঁ, কি বলেন কর্তা? তা বটে, হাতি ছোটখাটো হলে আর সুখ কি, হাতি বলে টের পেতে হবে তো। যে আগে, তবে কি না হাতির বড় দাম শুনেছি। আচ্ছা, তুই মন দিয়ে চাষবাস কর তো, হাতির সময় হোক তখন ঠিক হাতি এসে হাজির হবে। তা ভগবান প্রায় এসে গাছতলায় বসে থাকেন, তার মেহনত দেখেন, তার সুখ দুঃখের কথাও শোনেন। আর গয়ানাথ মাঝে মাঝে ভগবানের তামাক সেজে দেয়, পা টিপে দেয়, বাতাসও করে। বউ কথাটা বিশ্বাস করল না দেখে গয়ানাথ মাথা চুলকে বলল, তাই তো, ভগবানকে পেতে হলে অনেক পুণ্যি টুন্নি করতে হয় শুনেছি, তপস্যাও লাগে, কিন্তু আমার তো কিছুই নেই। তাহলে বোধহয় দিনের বেলাতেই আমি জাগা স্বপ্ন দেখি, ভগবান কি আর তুচ্ছ মানুষের কাছে ধরা দেন? তা সেদিনই ভগবান বললেন, হ্যাঁ রে, তোর আমাকে এত সন্দেহ কেন? জাদু টাদু যদি দেখতে চাস সে অন্য কথা। আগে না কর্তা, বউ বলছিল কি না, তাই একটু ধাঁধায় পড়ে গিয়েছিলাম। বুড়ো মানুষ তামাক খেয়ে ভারী আয়েশ করে গাছে ঠেস দিয়ে বসে ট্যাঙ্ক থেকে একটা চোপসানো নেতানো বেলুন বের করে বললেন, আজ তোর জন্য একটা হাতি নিয়ে এসেছি। হাতি? কই হাতি? এই যে দেখছিস না। কর্তা, ও তো একটা বেলুন মনে হচ্ছে। ওরকম মনে হয়, যা দেখছিস সবই তো আদতে বেলুন। এই যে ফুটো দেখছিস, এটাতে কষে ফুঁ দে তো বাবা। তা গয়ানাথ ফুঁ দিল, আর তাজ্জব কাণ্ড, যত ফুঁ দেয় ততই বেলুনটা ফুলে একটা হাতির আকার নিতে থাকে। ভগবান বলেন, যত বড় হাতি চাস তত ফুঁ দিয়ে যা। বেলুনটা যখন ফুলে বেশ একটা পেল্লায় হাতির সাইজ হলো, তখন একটা সুতো দিয়ে ফুটোটা বেঁধে দিয়ে বললেন, এই নে তোর হাতি। হাতিটা দিব্যি দাঁড়িয়ে সুর দোলাতে লাগলো, দু একবার হাতির ডাকও ছাড়ল। গয়ানাথ তাজ্জব হয়ে বলে, বেলুন থেকে যে হাতি হয় তা আমার জানা ছিল না কর্তা, কিন্তু এই হাতিকে খাওয়াতেও তো হবে। ভগবান বলেন, তারও ভাবনা নেই, খাওয়ার আগে খানিকটা হাওয়া ছেড়ে দিবি, দেখবি যখন একটা কুকুর ছানার মতো ছোট হয়ে গেছে, তখন হাওয়া বন্ধ করে তোর পাতের এক মুঠো ভাত দিস, তাতেই দেখবি হেউ ঢেউ হয়ে যাবে। হ্যাঁ, আর হাতি রাখার জন্য হাতিশালেরও দরকার নেই, বালিশের পাশে ঘুম পাড়িয়ে রাখবি, আর বড় হাতিতে তোর বউ ভয় পেলে ছোট করে নিবি, তখন হাতি তোর ছেলে পুলের সঙ্গে দিব্যি খেলা করতে পারবে খন। মহা খুশি হয়ে সেদিন বিশাল হাতিতে চেপে বাড়ি ফিরল গয়ানাথ। সারা গাঁ ঝেঁটিয়ে হাতি দেখতে এলো। গয়ানাথের বউয়ের গালে হাত, আর তার ছেলেপুলেদের সে কি আনন্দ! গাঁয়ের মোড়ল মাতব্বররা তুমুল মিটিংয়ে বসে গেল। গয়ানাথের মতো এমন হাড় হাবাতে মানুষ হাতি কিনে ফেলল, এ তো সাংঘাতিক কথা। জিজ্ঞেস করলে সে হাত জোর করে কেবল বলে, ভগবান দিয়েছেন, নইলে আমার সাধ্যি কি যে হাতি কিনব। কিন্তু মোড়লরা ভগবানের ব্যাপারটা মোটেই বিশ্বাস করল না, বলল, এর মধ্যে একটা পেঁচ আছে, গয়ানাথ নিশ্চয়ই গুপ্ত ধন পেয়েছে।
কয়েকদিনের মধ্যে গাঁয়ে জানাজানি হয়ে গেল যে গয়ানাথের হাতির সংখ্যা মোটেই একটা নয়, এক পাল এবং নানা সাইজের হাতি। সকালে গয়ানাথ তার বিশাল হাতিতে চেপে মাঠে চাষ করতে যায়। দুপুরে তাকে ভাত পৌঁছে দিতে তার বউ যখন যায়, তখন যায় একটা ছোটোখাটো হাতিতে চেপে। আবার বিকেলে গয়ানাথের ছেলেপুলেরা যে হাতিটার সঙ্গে খেলা করে, সেটা একটা গরুর সাইজের। আর গাঁয়ের বিখ্যাত চোর নটবর দাস স্বচক্ষে দেখেছে গয়ানাথের একটা কুকুরছানার মতো ছোট হাতিও নাকি আছে, আর সেটা গয়ানাথের শিয়রের কাছে গুটিসুটি মেরে শুয়ে ঘুমোয়। মোড়ল মাতব্বররা তাকে ডেকে বলল, দেখ, গুপ্তধন যদি পেয়েই থাকিস তাহলে তাতে আমাদেরও একটা পাওনা হয়। ভালো চাস তো আধা আধি বখরা করে নে, নইলে ভালো হবে না। যার এবেলা ভাত জুটলে ওবেলা জোটে না, তার 4-5টা হাতি হয় কি করে? গয়ানাথ ফের হাত জোর করে বলে, সবই ভগবানের ইচ্ছে। তার বউ জবা একদিন বলল, ওগো, ভগবানের সঙ্গে যখন তোমার এতই ভাব, তখন আর একটু চেয়েই দেখো না, আমাদের তো এত অভাব, শুধু হাতি হলেই তো হবে না। তা কি চাইব? এই একখানা 7 মহলা বাড়ি, 7 ঘরা মোহর, 7 কলসি হিরে মুক্ত। তা সে আর বেশি কথা কি, বলবো খন। সেদিন ভগবান গাছতলায় বসেছেন। গয়ানাথ তাঁকে পাখার হাওয়া করতে করতে বলল, আগে বাবা, একটা কথা ছিল। ভগবান হুঁকোয় টান দেওয়া থামিয়ে বললেন, 7 মহলা বাড়ি, 7 ঘরা মোহর, আর 7 কলসি হিরে মুক্ত তো? তাতে হবে তো তোর? আরও কিছু লাগবে না? মাথা চুলকে গয়ানাথ বলে, বউ তো আর কিছু বলেনি। ভগবান মিটিমিটি হেসে বলেন, 7 মহলার জায়গায় 14 মহলা বাড়ি হলে তো আরও ভালো। 14র জায়গায় 64 মহল হলে আরও আনন্দ। কি বলিস? আর 7 ঘরাই বা কেন? ভগবান তো তোকে 7,000 ঘরা মোহর দিতে পারে, আর হিরে মুক্ত সেই পরিমাণ। হ্যাঁ। গয়ানাথ শুকনো মুখে বলে, আমি গরিব মানুষ, অত কি সামলাতে পারবো? আহা, সামলানোর জন্য মাইনে দিয়ে লোক রাখবি, তখন কি আর তুই আজকের গয়ানাথ থাকবি? কেষ্টবিষ্টু হয়ে উঠবি যে, সমাজ তোকে দুবেলা সেলাম ঠুকবে, ভালো হবে না? গয়ানাথ খুব চিন্তিত মুখে বলে, শুনে ভালো লাগছে না বাবা। তাহলে ভালো করে ভেবে দেখ গিয়ে, বউয়ের সঙ্গেও পরামর্শ করিস, যা চাস তাই পাবি। তবে কি বাবা? এই গাছতলায় রোজ দুপুরে যে এসে বসতুম, সেটা আর হবে না। তোকে দিয়ে থুয়ে একটা হিল্লে করে দিয়ে আমাকে এবার পাত্তারি গুটোতে হবে। শুনে গয়ানাথের বুকটা কেমন করে উঠল। বলল, বাবা, তুমি না এলে যে চারদিক বড় ফাঁকা হয়ে যাবে। দূর বোকা, আমি না এলেই কি, তোর কত লোক লস্কর হবে, কত নাম ডাক হবে, কত খাতির হবে তোর। রাত্রিবেলা বউয়ের কাছে সবটাই খুলে বলল গয়ানাথ। জবা বলল, আহা, ভগবান এসে গাছতলায় নাই বা বসলেন, আমি তার জন্য সোনার সিংহাসন বানিয়ে দেব, রোজ পোলাও পায়েস ভোগ দেব, ঠাকুরের সোনার গড়গড়া হবে, তুমি বরং ওটাই চেয়ে নাও। আর রোদে জলে ভগবানের গাছতলায় বসে কষ্ট করার দরকারই বা কি?
কথাটা কানে যেন ভালো শোনালো না গয়ানাথের। তার বেশি বুদ্ধি শুদ্ধি নেই, ভালো মন্দ বিচার করার ক্ষমতাও কম। সে শুধু বোঝে বুড়ো মানুষটা এসে ওই যে গাছতলায় বসে থাকেন, ওতেই তার বুক ভরে যায়। পরদিন হাতির হাওয়া খুলে দিয়ে বেলুনটাকে ট্যাঁকে গুঁজে মাঠে গেল গয়ানাথ। তারপর দুপুরে ভগবান এসে গাছতলায় বসতেই তাড়াতাড়ি গিয়ে তামাক সেজে হাতে হুঁকোটা ধরিয়ে দিয়ে একটা প্রণাম করে উঠল। ট্যাঁক থেকে নেতানো বেলুনটা বের করে বলল, এই নাও বাবা তোমার জিনিস, আমার হাতির শখ মিটে গেছে। হ্যাঁ, বলিস কি? আগে দুনিয়ার সব জিনিসই যে ফোলানো জিনিস, ফোঁপড়া, তা আমি টের পেয়েছি। তা কি ঠিক করলি? ওসব মোহর টোহরে আমার দরকার নেই, আধপেটা খেয়ে থাকবো, তবু রোজ তোমাকে গাছতলায় এসে বসে থাকতে হবে। ভালো করে ভেবে দেখ। ভাবতে আমার বয়েই গেছে, অত বুদ্ধিও নেই, আমার ভাবনা তুমিই ভাবো। ভগবান গুরুক গুরুক তামাক খেতে খেতে খুব হাসলেন, যেন কথাটা শুনে ভারী আহ্লাদ হয়েছে তার। শুরু করছি আমার দ্বিতীয় গল্প পাঠ, কেনারাম। গিরিজা বাবু নাকি? যে আজ্ঞে, আমি গিরিজা পুত্তুণ্ডুই বটে। তা আপনি? আমাকে চিনবেন না, আমার নাম করালি ঘোষ, ভীমপুরে সাতপুরুষের বাস। তা ভালো কথা। এখানে কি কাজে আগমন? কাজে তেমন কিছু নয়, গরু খুঁজতে বেরিয়েছি। গরু খুঁজতে এত দূর? ভীমপুর তো না হোক 14-15 মাইল দূর হবে। বাড়ির আশেপাশেই খুঁজে দেখুন, হারানো গরু পেয়ে যাবেন। গরু হারালে তো হারানো গরুর কথা ওঠে মশাই, আমার যে গরু হারায়নি। তাহলে যে বললেন গরু খুঁজতে বেরিয়েছেন? তাও বেশি ঠিক, গরু খুঁজতে বেরোনো বটে, তবে কি না সেটা হারানো গরু নয়। তবে কি গরু কিনতে বেরিয়েছেন নাকি? আজ্ঞে না, আমাদের গোয়ালে 12টা গরু, গোশালায় আর তেমন জায়গাও নেই কি না। গরু খোঁজা আমার একটা নেশা বলতে পারেন। হ্যাঁ, গরু খোঁজার নেশা? এরকম তো কখনো শুনিনি মশাই, ওরকম নেশা আবার হয় নাকি? ঠিকই বলেছেন, গরু খোঁজার অভ্যাসকে ঠিক নেশাও বলা যায় না বটে। ভালো কথা, আপনি দেখছি আমার নাম জানেন, কিন্তু আমি তো তেমন কেষ্টু বিষ্টু মানুষ নই, নামটা জানলেন কি করে? ওই পুবের মাঠে একটা বেশ নধরকান্তি সাদা রঙের গরু দেখে লোকজনকে জিজ্ঞেস করলাম গরুটা কার। তা একজন নস্করবাবু বললেন গরুটা গিরিজা বাবুর। সঙ্গে এও বললেন, চামার মশাই চামার, 8টা গরু দুবেলা না হোক 20 কিলো দুধ দিচ্ছে, তবু 25 টাকার 1 পয়সা কমে দুধ বিক্রি করবে না। বটে, নস্করের এত বড় সাহস! হ্যাঁ, চেনেন নাকি নস্করবাবুকে? কে না চেনে নচ্ছারটাকে? মোটে 1/2 সের করে দুধ নিত, তাও 3 মাসের টাকা বাকি। 6 মাস ঘুরে তাগাদার পর তাগাদা দিয়ে তবে 4 কিস্তিতে টাকা আদায় করা গেছে। ওর মুখ দেখলে পাপ হয়। তা হতে পারে, তবে কিনা নস্করবাবু আমাকে বিশুর চায়ের দোকানে 1 ভাঁড় চা খাইয়েছেন, সঙ্গে 2টো কুকিজ বিস্কুট। তাতে কি মাথা কিনে নিয়েছে নাকি? 4 বিস্কুটেই কাত হয়ে পড়বেন না যেন। কেনারাম নস্কর অতি ধুরন্ধর লোক। মতলবের বাইরে 1 পয়সা খরচ করার পাত্র নয়। সেবার পাত্রপক্ষ ওর মেয়েকে দেখতে এসে টেরা বলেছিল বলে মিষ্টির প্লেট তুলে নিয়ে গিয়েছিল সামনে থেকে। এ তো মুখের গ্রাস কেড়ে নেওয়া। না, এ কাজটা কেনারাম নস্কর মোটেই ভালো করেননি। তা কেনারাম বাবুর মেয়ে সত্যিই টেরা নাকি? টেরা বলতে টেরা, বেজায় টেরা মশাই, তার ওপর বেঁটে কালো, দাঁত উঁচু, ওই কেনারামের মতোই চেহারা।
বলেন কি মশাই? তাহলে কি আমি দিনে দুপুরে ভুল দেখলুম? কেনারাম নস্করকে তো আমার দিব্যি ফর্সা বলেই মনে হলো, আর বেঁটে তো নন, দিব্যি লম্বা চেহারা। টেরা কিনা সেটাও বেশি ভালো করে লক্ষ্য করিনি, নয় বলেই যেন মনে হচ্ছে। তা সে যাই হোক, কেনারাম মানুষ মোটেই ভালো নয়। ওর সঙ্গে আপনি মোটেই মেলামেশা করতে যাবেন না যেন। এই গাঁয়ে তো এক ঘরে। গরু খুঁজতে বেরিয়ে কি মুশকিলে পড়া গেল মশাই, হ্যাঁ? কেন, মুশকিলটা কিসের? প্রথম মুশকিল হলো মানুষের খিদে তেষ্টা বলে একটা ব্যাপার আছে। তারপর ধরুন পেট পুড়ে খেলে দুপুরে আমার বড্ড ঘুম পায়। তার উপর নরম বিছানা না হলে আমার মোটেই ঘুম আসে না। তা কেনারামবাবু পই পই করে বলে দিয়েছেন আজ মধ্যাহ্ন ভোজনটা যেন আমি তাঁর বাড়িতেই সারি। কিন্তু আপনার কথা শুনে তো বড় দমে গেলুম মশাই। কেনারাম নস্কর যে এত খারাপ লোক তা জানা ছিল না আমার। কিন্তু মধ্যাহ্ন ভোজনটা কি তাহলে আজ উজ্জ রাখতে হবে? গিরিজাবাবু ফুঁসে উঠে বললেন, তার মানে উজ্জ রাখলেই হলো? গাঁয়ের একটা মান ইজ্জত নেই? বলি কেনারাম কি বা খাওয়াতো আপনাকে শুনি? মোটা চালের ভাত, পাতলা জলের মতো ডাল, পুঁটি মাছের ঝোল আর বড় জোর এক টুকরো লেবু। হ্যাঁ, এত খারাপ? তবে আর বলছি কি, চলুন আমার বাড়িতে চলুন। সরু চালের ভাত, গাওয়া ঘি, বেগুন ভাজা, সোনামুগের ডাল, মাছের মুড়ো, পাঁঠার মাংস, এক বাটি পায়েস, চলবে তো? কষ্টে সৃষ্টে চলে যাবে, তবে কি না ডালের পাতে একটু ভাজাভুজি না হলে আমার চলে না। খুব খুব গাছে বকফুল কুমড়ো ফুল আছে, তাই দিয়ে বড়া, তারপর পটল ভাজা, কুমড়ো আছে। আর চাই কি আপনার? আসুন তো মশাই, লজ্জা করবেন না। আহা, এত উতলা হবেন না, বেলাও বেশি হয়নি, মাত্র 11:45 বাজে। মহাজনেরা কি বলেছেন জানেন তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আহা, কান জুড়িয়ে গেল। মহাপুরুষরা যে কত ভালো ভালো কথা বলেন তার হিসেব নেই। তা করালিবাবু কথাটা উঠল কেন? না, ভাবছিলাম কেনারাম নস্করের মতো একজন কেষ্টবিষ্টু মানুষকে চটানোটা উচিত হবে কিনা। কেষ্টবিষ্টু? কেনারাম আবার কেষ্টবিষ্টু হলো কবে? এই যে কানাঘুষো শুনলুম, তার নাকি 3 তলা বাড়ি, বিরাট আমবাগান, 300 নারকেল গাছ, 200 বিঘে ধানি জমি আর হিমঘর আছে। ফোঁপড়া মশাই, ফোঁপড়া। বেলুন দেখেননি? লাল, নীল, সবুজ, দিব্যি নিটোল আকৃতি। হাওয়া বের করে দিলেই একটুখানি। কেনারামও তাই। ভালো করে খোঁজ নিয়ে দেখুন গে, সব মর্টগেজে বাঁধা আছে। আপনি তো মুশকিলে ফেলে দিলেন মশাই। কেনারামবাবুর ছেলে সাতকড়ির সঙ্গে যে আমার মেয়ের বিয়েরও একটা প্রস্তাব আজ সকালে দিয়ে বসলেন উনি। হ্যাঁ, বলেন কি? ওই গিরধরের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? মাথা খারাপ হলো নাকি আপনার? তার চেয়ে হাত পা বেঁধে মেয়েকে জলে ফেলে দিন, তাও ভালো। তবে তো চিন্তার কথা হলো মশাই। তা তো বটেই। ভালো করে চিন্তা করুন। তবে বলে রাখি, মেয়ের বিয়ে দিতে চাইলে আমারও উপযুক্ত পুত্র আছে। বিয়ে পাশ, স্কুলের মাস্টার, দিব্যি কার্তিক ঠাকুরের মতো চেহারা। সে তো বুঝলুম, কিন্তু আরও একটু কথা আছে। কি বলুন তো? কেনারামবাবু বললেন 1 পয়সা পণ নেবেন না, দান সামগ্রী দিতে হবে না, শুধু শাঁখা সিঁদুর দিয়ে বিয়ে দিলেই চলবে। শুনে তো আমার চোখে জল এলো। এই কলিযুগেও এমন মানুষ আছে? আছে মশাই, আছে। কুমিরের চোখের জলকে বিশ্বাস করবেন না। কেনারাম নিশ্চয়ই অন্য মতলব এঁটে রেখেছে। আর পণের কথা বলছেন, পণকে তো আমি গোমাংস বলে মনে করি। আর দান সামগ্রী, ছি,
ওসব কি ভদ্রলোকেরা নেয়? গিরিজাবাবু, আপনি আমাকে ছলনা করছেন না তো? আরে না মশাই, না, কথা একেবারে পাকা, নড়চড় নেই। শুধু ওই কেনারামটার সঙ্গে মেলামেশা করবেন না যেন। আগে সে আর বলতে। চলুন মধ্যাহ্নভোজটা সেরেই ফেলি, বেলা অনেক হয়েছে। হ্যাঁ।